3 মিনিট আছে, থাক থাক থাক, দেখি আমি 3 মিনিট থাকলে অসুবিধা দেখি। দশ বাজলে 10 হয়েছে, 9:10। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের এই কার্যক্রমে অভিভাবক, সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। দুই 2020-2021 সালের শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসের কার্যক্রমে আমি মৌসুমী দাশগুপ্তা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। আমার আজকে 3য় ক্লাস। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই লাইভে এখন যুক্ত হয়েছ, আশা করছি সবাই যুক্ত হয়েছো এবং সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই আমাদেরকে এখন থেকে চলতে হবে, এটি আমাদের জীবনের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তো তোমরা যারা যুক্ত হয়েছো এবং এখনো যুক্ত হচ্ছ না বা হবে, তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই ক্লাসের নিয়মকানুন সবাই জানো, কারণ বারে বারে এই জিনিসগুলো বলাটা অত্যন্ত একটা বিব্রতিকর বিষয়। তোমরা তোমাদের ক্লাস রুল এবং সেকশন উল্লেখ করবে, কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাও জিজ্ঞেস করবে, কারণ এখন তো আর সরাসরি জিজ্ঞেস করার সে অপশানটা নেই। সো আমাদের কি করতে হবে, টেক্সটের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে। আর কাইন্ডলি একটু আমাকে অ্যানশিওর করো যারা লাইভে আছো, আমাকে একটু দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। শেয়ার না করলে হবে না, তো তুমি প্লিজ আমাকে শেয়ার করো। তোমরা আমাকে একটু এনশিওর করো তোমরা দেখতে পাচ্ছ নাকি এবং আমাকে শোনা যাচ্ছে নাকি। দেখতে পাচ্ছ নাকি, শুনতে পাচ্ছ নাকি, কাইন্ডলি একটু আমাকে জানাও। ঠিক আছে, ইতিমধ্যে জয়েন করেছো খাদিজা আক্তার মুন্নি, ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, সব ঠিক আছে, থ্যাংক ইউ। সব ঠিক থাকলে, কারণ গত ক্লাসটা তোমরা বলেছো উল্টা হয়েছে, না আমিও দেখেছি উল্টা হয়েছে, আসলে ফেসবুকটা আপডেট করা ছিল না বিধায় হয়তো এই প্রবলেমটা হয়েছে। আজকে সব ঠিক থাকলে আমি তারপরে যাব ক্লাসে। থ্যাংক ইউ। হৃদয় হাসান লিখেছো ক্লিয়ার। লিঙ্কন লিখেছো সব ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।
তাবাসসুম লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো থাকো। তোমরা সবাই ভালো থাকলেই কিন্তু আমরা ভালো থাকি। তোমরা শিক্ষার্থীরা যদি ভালো থাকে তাহলে শিক্ষক ভালো থাকে, কারণ শিক্ষক শিক্ষার্থী কার্যক্রমে দুজনকেই সুস্থ থাকতে হবে, না হলে আমাদের এই পাঠদান কি হবে, বৃথা হবে। আমি অসুস্থ থাকলে তোমরা ভালো বুঝতে পারবে না, আবার তোমরা যদি আমার সাথে জয়েন না করো তাহলে আমার ক্লাসটা কি হবে, বৃথাই হবে। সো যেন আরো বেশি শিক্ষার্থী এবং তোমাদের যারা অভিভাবক আছে তারা যেন কি করতে পারে, আমার ক্লাসটা ওয়াচ করতে পারে, দেখতে পারে আমার কার্যক্রমটা, এবং আমার যদি কোনো ত্রুটি থাকে সেটা যেন তারা ধরিয়ে দিতে পারে, তার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি যত বেশি পারো শেয়ার করো, যত বেশি পারো শেয়ার করো, পেজে শেয়ার করো, তোমাদের বিভিন্ন আইডি থেকে শেয়ার করো, পেজে শেয়ার করো, বিভিন্ন আইডি থেকে শেয়ার করো, মানে যে যেভাবে পারো শেয়ার করো। শেয়ার করলে আমার ক্লাসের এই পরিধিটা বড় হবে এবং কি হবে, আমি আমার সমস্যাগুলো সবার চোখে ধরা পড়লে আমি কি করতে পারবো, জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে? সো তাহলে ধন্যবাদ শিক্ষার্থী, তোমরা আমার সাথে জয়েন করেছো, অসংখ্য ধন্যবাদ। এবং সব ঠিক আছে বলেছো, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। আমাদের গত ক্লাসে আমরা পড়েছিলাম, আজকে আমার তৃতীয় ক্লাস, গত ক্লাসটা ছিল দ্বিতীয় ক্লাস। সেখানে গত ক্লাসে আমরা পড়েছি গ্যাসের বৈশিষ্ট্য এবং গ্যাসের বিভিন্ন নিয়ামকের একক সমূহ। কি ছিল সেটা? আয়তনের একক নিয়ে আমরা আলোচনা করেছি, চাপের একক নিয়ে আলোচনা করেছি এবং টেম্পারেচার নিয়ে আলোচনা করেছি। এবং সেখানে চাপ, আয়তন এবং টেম্পারেচারের কিছু পদ্ধতিও পড়েছিলাম, এসটিপি এবং এসএটিপিতে। ঠিক আছে? এবং আমি বলেছিলাম গ্যাসের এই যে চারটি নিয়ামক আছে, কি কি ছিল আবার বলছি, দেখো গ্যাসের চারটি নিয়ামক। কি কি নিয়ামক ছিল? এক হচ্ছে মোল সংখ্যা n দ্বারা প্রকাশ করেছিলাম, আরেকটি নিয়ামক হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করেছি, এবং আরেকটি নিয়ামক হচ্ছে ভলিউম বা আয়তন ভি দ্বারা প্রকাশ করেছি, আরেকটি নিয়ামক হচ্ছে পি প্রেসার। এই চারটি নিয়ামক বা রাশি দ্বারা আমরা বলেছি যে কোনো না, মানে দুটি রাশিকে স্থির রেখে, অবশ্যই তার মধ্যে এন হচ্ছে কি কম্পালসারি, এন কে স্থির রেখে বাকি তিনটি রাশির একটি রাশিকে স্থির ধরে দুইটির মধ্যে আমাদের কি হয়েছে, বিভিন্ন সূত্র স্থাপন করা হয়েছে। যেমন বলেছিলাম এন এবং টি যদি স্থির থাকে তাহলে ভি এবং চাপ দিয়ে আমাদের একটি সূত্র হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি ভিটাকে মানে পিটাকে স্থির রাখি তাহলে টিভি নিয়ে একটি কি হতে পারে, সূত্র হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম মোটামুটি চারটি নিয়ামক দ্বারা আমরা তিনটি সূত্র বলেছিলাম। এক ছিল বয়েলের সূত্র, দুই ছিল চার্লসের সূত্র এবং তিন ছিল অ্যাভোগাড্রোর সূত্র। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে বয়েলের সূত্র। বাচ্চারা তোমরা সবাই নিশ্চয়ই, আমি যেটা বলি সবসময় যে শুনলে কাজ হবে না, লিসেনিং, রাইটিং যত বেশি, এবং লিসেনিং এবং কি বললাম, রাইটিং এবং স্পিকিং, এই তিনটি যখন একসাথে সমন্বয় হবে তখন তোমার শিক্ষা শিখন এই যে আমাদের ফলাফলটি আছে বা এটার যে প্রভাব আছে সেটি অত্যন্ত সুফল হবে। সো তোমাদের প্রথম কাজ কি? প্রথম কাজই হচ্ছে আগে আমাকে দেখে এনশিওর করো যে আমার সব ক্লিয়ার আছে নাকি, শুনতে পাচ্ছ নাকি। 2 নম্বর কাজ হচ্ছে যে তুমি খাতা এবং কলম নিয়ে একদম ক্যামেরার সামনে বসে যাও, কারণ আমি আগেই বলেছিলাম যে সেকেন্ড পার্টের বেশিরভাগ অংশগুলো হচ্ছে গাণিতিক বা ম্যাথমেটিক্যাল। সো তোমাকে অবশ্যই সেগুলো টপিকগুলো টুকে রাখতে হবে। তো আজকে আমাদের কি আলোচনার বিষয়? আলোচনার টপিক হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রে আমরা কি কি পড়তে পারি, তিনটি জিনিস আমরা আজকে পাঠ করব। এক হচ্ছে বয়েলের সূত্র এবং এর গাণিতিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। লেখো আজকের টপিক বয়েলের সূত্র এবং এর গাণিতিক ব্যাখ্যা। আবার বলছি, বয়েলের সূত্র এবং এর গাণিতিক ব্যাখ্যা। 2 নাম্বার টপিক হচ্ছে লেখচিত্রের মাধ্যমে বয়েলের সূত্রের ব্যাখ্যা। 2 নাম্বার টপিক হচ্ছে লেখচিত্রের মাধ্যমে বয়েলের সূত্রের ব্যাখ্যা। আবার বলছি, 2 নাম্বার টপিক হচ্ছে লেখচিত্রের মাধ্যমে বয়েলের সূত্রের ব্যাখ্যা।
নেক্সট 3 নম্বরে যাও। এরপরে আমরা সূত্রের প্রয়োগ করব গাণিতিকভাবে। তাহলে আমরা লিখতে পারি সূত্রের প্রয়োগ, ব্র্যাকেটে দাও গাণিতিক সমাধান। সূত্রের প্রয়োগ গাণিতিক সমাধান। তাহলে আমরা কি কি আলোচনা করছি? 1 নম্বর হচ্ছে বয়লের সূত্র এর গাণিতিক ব্যাখ্যা, 2 হচ্ছে লেখচিত্রের মাধ্যমে বয়লের সূত্র, 3 হচ্ছে সূত্রের প্রয়োগ, ব্র্যাকেট হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। তাহলে প্রথমে আমরা আজকে আমাদের অপশন হচ্ছে বয়লের সূত্র। বয়েল শব্দটি কি? বাংলা আমরা যদি ইংরেজি বলি তাহলে হচ্ছে বয়েল হচ্ছে সিদ্ধ করা, ঠিক আছে? বয়েল হচ্ছে কি? সিদ্ধ করা, ঠিক আছে। বিজ্ঞানী টরিসেলির ব্যারোমিটার আবিষ্কারের পর, ব্যারোমিটার দিয়ে কি করে আমরা বায়ুচাপ নির্ণয় করি, তাই না? বিজ্ঞানী টরিসেলির ব্যারোমিটার আবিষ্কারের পর রবার্ট বয়েল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন চাপ প্রয়োগ করে আয়তন লিপিবদ্ধ করেন এবং এই চাপের বিপরীতে আয়তন নিয়ে বা আয়তনের বিপরীতে চাপ নিয়ে, আবার বলছি, বিভিন্ন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে নিয়ে বিভিন্ন আয়তন লিপিবদ্ধ করেছেন উনি। কিভাবে? বিভিন্ন চাপ প্রয়োগ করে আয়তন কি করেছে? লিপিবদ্ধ করে এগুলো নিয়ে গবেষণা করেন। গবেষণার এই ফলাফলটি উনি প্রকাশ করেন 1660 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের বিষয়টা কি ছিল? তাপমাত্রা স্থির এবং আরেকটা কি বলেছি? নির্দিষ্ট ভর। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে উনি আয়তন লিপিবদ্ধ করেন বিভিন্ন চাপ প্রয়োগ করে এবং এটা নিয়ে গবেষণা করেন এবং গবেষণার ফলাফলটি প্রকাশ করেন 1600 কত খ্রিস্টাব্দে? 1660 খ্রিস্টাব্দে তিনি এই ফলাফলটি কি করেন? প্রকাশ করেন। তাহলে এই সূত্রটিকে আমরা বলবো বয়েলের সূত্র। এই সূত্রটিকে আমরা কি বলবো? বয়েলের সূত্র। তাহলে সূত্রটা আমরা বলি, উনি কি বলেছিল? স্থির তাপমাত্রায়, আমি কি লিখে দিব? আচ্ছা লেখো, স্থির তাপমাত্রায় সবাই লিখবে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, আবার বলছি দেখো সূত্রটা কি হবে আমরা জানি না। উনি গবেষণার পরবর্তীতে উনি তার এই সূত্রটি প্রকাশ করেন। তাহলে প্রকাশিত সূত্রটি আগে আমরা বলি, পরে আমরা আলোচনা করব। সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আবার বলছি, এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। শিক্ষার্থীরা তোমরা এখনো যারা লাইভে আছো বিভিন্ন পেজে শেয়ার করো, তোমাদের ওয়ালে শেয়ার করো। তাহলে ক্লাসের পরিধিটি কি হবে? বিস্তৃতি হবে এবং আমরা আমাদের ভুল ত্রুটিগুলো এবং হচ্ছে যে কি এগুলো আমরা কি করতে পারবো? বুঝতে পারবো, ঠিক আছে? বিভিন্ন পেজে শেয়ার করে দাও। আচ্ছা তাহলে আমরা আবার বলছি সূত্রটি একটু দেখো। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আমাদের বয়েলের সূত্রটি কি? বয়েল বলেছিলাম। তাহলে বয়েলের সাথে আমাদের একটি ইন্টারাকশন হচ্ছে, বয়েল বলতে আমরা কি বুঝি? সিদ্ধ তো টেম্পারেচার ছাড়া হবে না। সো এটা এভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমরা সূত্রটিকে এভাবে প্রকাশ করতে পারি। স্থির তাপমাত্রায় প্রতিটা ক্ষেত্রেই বলেছিলাম ভর সবসময় কি হবে? নির্দিষ্ট হবে। 3টি সূত্রের ক্ষেত্রে আমি বলেছিলাম বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, এই 3টি সূত্রের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে হবে, সবসময় এটা মনে রাখবে। তাহলে আবার বলছি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের
আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা সূত্রের এখন গাণিতিক ব্যাখ্যায় যাচ্ছি। আমি সূত্রটা মুছে দিলাম, সূত্রটিকে মুছে দিলাম, সূত্রের গাণিতিক ব্যাখ্যা। দেখো প্রথমেই কথাটা আমরা বলেছিলাম স্থির তাপমাত্রা। স্থির তাপমাত্রা মানে আমাদের টেম্পারেচারটা কি থাকবে? স্থির। আমাদের টি কি থাকবে? স্থির থাকবে। তাহলে টি যদি স্থির থাকে তাহলে ক্যাপিটাল টি স্থির। নির্দিষ্ট ভর তার মানে কি আমাদের ভরটাও কি নির্দিষ্ট, এখানে এন মানে ভর নির্দিষ্ট। তাহলে আমাদের রিলেশনটা কার সাথে কার হবে? আয়তনের সাথে চাপের। আমরা নর্মালি গ্যাসের বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমাদের গ্যাসের ক্ষেত্রে যদি আমরা চাপ প্রয়োগ করি গ্যাসের উপরে, যত বেশি চাপ প্রয়োগ করবে গ্যাসের আয়তন তত কি হবে? হ্রাস পাবে। চাপ কমিয়ে দাও, আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমাদের সূত্রটি হবে স্থির তাপমাত্রার নির্দিষ্ট ভর হচ্ছে এন, গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে V is proportional to কি হবে? 1/P। সূত্রটিকে যদি আমরা ব্যাখ্যা করি, আবার বলছি V is proportional to 1/P, তাহলে আমরা বলতে পারি V equal to K/P। এখানে K একটি আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে? K একটি কি ধ্রুবক? আনুপাতিক ধ্রুবক। তো এখান থেকে আমরা লিখতে পারি PV equal to K। তাহলে চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে কি একটি ধ্রুব রাশি। আমরা এটাই প্রমাণ করলাম, চাপ এবং আয়তনের গুণফল একটি কি রাশি? ধ্রুব রাশি। এখন সূত্রটিকে আমরা যদি কোনো গ্যাসের উপর প্রয়োগ করি, অবশ্যই কি করতে হবে? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা যদি প্রয়োগ করি, যদি আমরা মনে করো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর n মোল কোনো গ্যাসের উপর যদি আমরা প্রয়োগ করি, কত চাপ? P1 চাপ যদি প্রয়োগ করি। আবার বলছি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা যদি P1 চাপ প্রয়োগ করি তাহলে আমাদের সূত্রটি কি হবে? বয়লের সূত্রটি হবে P1 is proportional to 1/V1, কারণ P1 এর জন্য আয়তন হবে কি? V1। তোমরা কি বুঝতে পারছো নাকি? আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমাদের সূত্রটা হচ্ছে, বয়লের সূত্রটা হচ্ছে PV equal to K। এটাকে আমরা এখন কি করব? প্রয়োগ করছি, গাণিতিক ব্যাখ্যা করছি। আমি যদি ওই গ্যাসের নির্দিষ্ট ভর গ্যাস মানে n মোল পরিমাণ কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ যদি P1 করি তাহলে আয়তনটি অবশ্যই কি হবে? V1। সরি, আমরা এভাবে লিখতে পারি V1 is proportional to 1/P1। V1 is proportional to 1/P1। তাহলে আমাদের সূত্রটি যাচ্ছে কি? V1 equal to K/P1। এখান থেকে আমরা কি লিখতে পারি? P1 V1 equal to K। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। আমরা লিখছি P1 V1 equal to K, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। আবার বলছি দেখো, স্থির তাপমাত্রায় T এবং নির্দিষ্ট ভরের গ্যাস n মোল পরিমাণ গ্যাস, এটা 1 মোল নিতে পারে না, সাধারণত 1 মোল নিয়েই পরীক্ষা করে। 1 মোল বা n মোল গ্যাসের ক্ষেত্রে চাপ যদি আমি P1 করি তাহলে আয়তন হবে V1। সেক্ষেত্রে বয়লের সূত্রটি কি হবে? V1 is proportional to 1/P1 এবং আমাদের দাঁড়াচ্ছে P1 V1 equal to K। এখন ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে এটা সূত্রটাকে দাও 1 নাম্বার ইকুয়েশন। এই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে, ওই নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আমি যদি চাপ কি করি? P2 দেই। ধরলাম P1 V1 এর ক্ষেত্রে P1 চাপটা ছিল 1 অ্যাটমসফিয়ার, এখন চাপ আমি আর যদি বাড়িয়ে দিই 2 অ্যাটমসফিয়ার, সেক্ষেত্রে আমাদের চাপটা কত হবে? P2। তাহলে আমরা বলতে পারি আয়তন হবে V2। V2 is proportional to 1/P2। তাহলে সূত্রটি আমাদের কি দাঁড়াচ্ছে? V2 equal to K/P2। আমরা এটা বলতে পারি P2 V2 equal to K। এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বয়লের সূত্র থেকে দেখতে পাচ্ছি চাপ এবং আয়তনের গুণফল একটি ধ্রুব রাশি। তাহলে 1 এবং 2 থেকে আমরা বয়লের সূত্র যদি ব্যাখ্যা করি, 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা বয়লের সূত্রটি ব্যাখ্যা করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 1 এবং 2 নং ইকুয়েশন থেকে আমরা পাই বয়লের সূত্রটি কি হবে? বলো। P1 V1 equal to P2 V2। এটি হবে বয়লের সূত্র। কি হবে? P1 V1 equal to P2 V2। এটি হচ্ছে বয়লের সূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটার গাণিতিক ব্যাখ্যা করব এবং আমরা দেখব P1 লেখচিত্রের মাধ্যমেও আমরা প্রমাণ করার চেষ্টা করব যে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায়, অথবা চাপ যদি আমরা কি করি? কমিয়ে দিই, আয়তন
বৃদ্ধি পায়। সো প্রথমে আমাদের যে কাজটা হচ্ছে ক নাম্বার বয়লের সূত্র ব্যাখ্যা করেছি, গাণিতিক ব্যাখ্যাটা হয়েছে। গাণিতিক ব্যাখ্যা শেষ পর্যায়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি বয়লের সূত্রটি হচ্ছে P1 V1 = P2 V2। এই সূত্রটি মাথায় নিয়ে যাও, আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম করব তখন এটা লাগবে আমাদের। আবার বলছি P1 V1 = P2 V2। এখন যাও আমাদের 2 নাম্বার টপিক আজকের, লেখচিত্রের সাহায্যে বয়লের সূত্রের ব্যাখ্যা। তাহলে আমি এই সূত্রটা মুছে দিলাম বাচ্চারা, আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। সবাই একটু লেখো, লেখচিত্রের সাহায্যে বয়লের সূত্রের ব্যাখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংশটি। অনেক সময় তোমাদের প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা এবং প্রয়োগভিত্তিক প্রশ্ন হিসেবে আসতে পারে। লেখচিত্রটা দিয়ে বলতে পারে যে এটি কোন সূত্রকে সমর্থন করছে, ব্যাখ্যা করো। আবার বলছি, বয়লের এই লেখচিত্রের মাধ্যমে যে বয়লের সূত্রের ব্যাখ্যাটি এখন পড়ব, এটি তোমাদের প্রয়োগ উচ্চতর দক্ষতা বা প্রয়োগ ভিত্তিকে আসতে পারে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি আজকে, এখন আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে লেখচিত্রের সাহায্যে বয়লের সূত্রের ব্যাখ্যা। বয়লের সূত্রের কি ব্যাখ্যা, সবাই কথাটা লেখো। লেখচিত্রের সাহায্যে আমরা এখন কি করব, বয়লের সূত্রটা ব্যাখ্যা করব। এর মধ্যে তোমরা একটু দেখো তো, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ নাকি এবং দেখা যাচ্ছে নাকি? একটু বেশি বেশি শেয়ার করে দাও, তাহলে ক্লাসটা সবাই দেখতে পারবে। বয়লের সূত্রের ক্ষেত্রে বিজ্ঞানী রবার্ট বয়েল, উনি কিন্তু একজন ইংরেজ রসায়নবিদ। উনি বিভিন্ন পরীক্ষা, চাপের উপর আয়তনের বিভিন্ন কি করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। পরীক্ষা করার পরে উনি দেখতে পেয়েছেন যদি কোনো গ্যাসের চাপ আমরা দ্বিগুণ করি তাহলে তার আয়তন কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। আবার বলছি, গ্যাসের যদি আমরা চাপ প্রয়োগ করি, কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হয়, অর্ধেক হয়। এটা হচ্ছে, যদি আমি তোমাদেরকে ছোট্ট করে বলি কথাটা, সেটা হচ্ছে বয়লের সূত্রের সালিনজুল হচ্ছে যে চাপ দ্বিগুণ করলে আয়তন কি হয়, অর্ধেক হয়। এটা জাস্ট তুমি একটু মনে রাখো। আমরা এখন এটাকে কি করব, পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব। লেখচিত্রের মাধ্যমে আমরা এটাকে কি করব, প্রমাণ করব। তাহলে উনি প্রথমে স্থির তাপমাত্রায় এবং নির্দিষ্ট ভরের ক্ষেত্রে বিভিন্ন চাপ প্রয়োগ করে গ্যাসের আয়তন লিপিবদ্ধ করেন। এই ডাটাগুলি নিয়ে উনি দেখতে পেয়েছেন যে গ্যাসের ক্ষেত্রে উনি 3 ধরনের লেখচিত্র অঙ্কন করেছেন। বয়লের সূত্রে বিজ্ঞানী রবার্ট বয়েল 3 ধরনের কি করেছে, লেখচিত্র অঙ্কন করেছে। আবার বলছি, উনি প্রথমে দেখতে পেয়েছে চাপ দ্বিগুণ করলে আয়তন কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাহলে বিভিন্ন চাপে বিভিন্ন যে আয়তন উনি লিপিবদ্ধ করেছেন, এদেরকে নিয়ে বিভিন্ন ডাটা করে উনি লক্ষ্য করেছেন 3 ধরনের লেখচিত্র করেছেন। এক হচ্ছে ভি বনাম 1/p লেখচিত্র। 2 নাম্বার হচ্ছে, প্রথমটা হচ্ছে ভি বনাম পি দাও, ভি বনাম পি লেখচিত্র। পরটা হচ্ছে ভি বনাম 1/p লেখচিত্র। এবং 3 নাম্বার হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র। দেখো 3 ধরনের লেখচিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এটাকে টুকে রাখো। লেখচিত্রের মাধ্যমে বিজ্ঞানী রবার্ট বয়েল বিভিন্ন চাপের বিপরীতে বিভিন্ন আয়তন লিপিবদ্ধ করে উনি লক্ষ্য করেছেন যে গ্যাসের ক্ষেত্রে 3 ধরনের লেখচিত্র পাওয়া যায়। এক হচ্ছে কি, উনি আয়তনটাকে এবং চাপটাকে ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করেছেন। নেক্সট টাইম করেছেন ভি বনাম 1/p, পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করেছেন। আমরা এটা ডিটেলসে আলোচনা করব। ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করার পরে দেখা গিয়েছে এটি অধিবৃত্তীয় রাশি হয়, এবং ভি বনাম 1/p লেখচিত্র অঙ্কন করার পরে দেখা গেছে এটি একটি মূল বিন্দুগামী সরল রেখা হয়, এবং পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করাতে দেখা গেছে এটি এক্স অক্ষের সমান্তরাল রেখা হয়। এবং এই 3টি রেখাকেই উনি বলেছেন যেটা এটা হচ্ছে কি আইসোথার্ম বা সমতাপীয় রেখা। লেখচিত্রের এই 3 ধরনের লেখচিত্র থেকে যে লেখচিত্রটি বা যে চিত্রটি আসছে, এই 3টি চিত্রকেই একসাথে উনি বলছেন যে আইসোথার্ম বা সমঞ্চ লেখ। আইসো শব্দের অর্থ হচ্ছে সম, এবং থার্ম হচ্ছে তাপমাত্রা, মানে সমতাপে যে রেখাগুলি পাওয়া যাচ্ছে সেই রেখাগুলোকে বলা হচ্ছে কি আইসোথার্ম বা সমঞ্চ লেখ। এবং
ভি বনাম পিতে আমরা যদি আলোচনা করি, নেক্সট টাইম যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখব এখানে একটা অধিবৃত্তীয় রেখা আসে, অধিবৃত্তীয় বা হাইপারবোলা রেখা আসে। ঠিক আছে, তাহলে আমরা একসাথে কি বলতে পারি, যে আমরা বলতে পারি বিভিন্ন চাপের বিপরীতে যে আয়তন উনি লিপিবদ্ধ করেছেন তাতে 3 ধরনের লেখচিত্র উনি দেখেছেন, এবং 3 ধরনের লেখচিত্রে যে লেখচিত্রে পাওয়া গেছে সেটাকে, সেই 3টি রেখাকে উনি বলছে কি সমতাপীয় বা আইসোথার্ম। আইসো শব্দের অর্থ হচ্ছে সম, থার্ম হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার, এই জন্য এটাকে বলা হয়, 3টি রেখাকেই বলা হয় আইসোথার্ম। এখন আমরা বা সমঞ্চী লেখ, এখন আমরা 3টি লেখচিত্র আলোচনা করব। প্রথম যে লেখচিত্রটি সেটি হচ্ছে ভি বনাম 1/p লেখচিত্র। বাচ্চারা তোমরা যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমরা প্রথম লেখচিত্রটি আলোচনা করছি, ভি বনাম কি লেখচিত্র, 1/p। তোমরা কি যুক্ত হয়েছো? একটু শেয়ার করে দাও ক্লাসটা। ধন্যবাদ, সবাই বলছে ম্যাডাম আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমটা আমরা বলবো ভি বনাম পি। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন চাপে উনি বিভিন্ন আয়তন লিপিবদ্ধ করেন, এবং চাপকে তিনি এক্স অক্ষ বরাবর রেখে আয়তনকে ওয়াই অক্ষ বরাবর রেখে লেখচিত্র পায়, এবং সেই লেখচিত্রটি দেখা যাচ্ছে একটি অধিবৃত্তীয় বা হাইপারবোলা। তাহলে আমরা এখন যাচ্ছি ভি বনাম পি লেখচিত্রে। আমরা লেখচিত্রটি যদি অঙ্কন করি, একটু দেখো, আমরা জানি যে এই রেখাটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর কি নিয়েছিলেন উনি, পি প্রেসার। এখানে প্রেসারটি অবশ্যই মিলিমিটার এককে নিবে, মিলিমিটার মার্কারি এককে, মিলিমিটার এককে নিবে। আর এখানে ভলিউমটা যেটি ছিল লিটার, এমএল এ নিতে পারো, এমএল। তাহলে আমরা এখানে আয়তনটি হচ্ছে 0 অক্ষ থেকে শুরু হয়েছে, 5, 10, 15, 20। আমরা পড়ছি ভি বনাম পি, ভি বনাম পি লেখচিত্র, ভি বনাম পি লেখচিত্র। ঠিক আছে, 25, 30 যেতে পারে, 40 পর্যন্ত হতে পারে, তোমরা 40 পর্যন্ত করতে পারো। আর আয়তন চাপ হচ্ছে 500 মিলিমিটার, তারপর হচ্ছে 1000, 1500, 2000, 2500 এরকম রাখতে পারো, 2500 মিলিমিটার। তো উনি প্রথমেই লক্ষ্য করেছে যে এক্ষেত্রে যে বিষয়টি আসছে, উনি দেখেছে ভি বনাম পি লেখচিত্র চাপকে এক্স অক্ষ বরাবর এবং আয়তনকে ওয়াই অক্ষ বরাবর ধরে যে বিভিন্ন চাপ প্রয়োগ করে উনি যে লেখচিত্রটি আয়তন লিপিবদ্ধ করেছেন, সেটিতে আমরা দেখতে পেয়েছি যে এটি একটি অধিবৃত্তীয় কি হয় রেখা, একটি অধিবৃত্তীয় রেখা হচ্ছে। এখানে বিভিন্ন চাপ প্রয়োগ করতে পারে, উনি প্রথমে কি করতে পারে, বিভিন্ন চাপ প্রয়োগ করে এই লেখচিত্রটি আসতে পারে। এখানে কিন্তু আমরা আয়তন বা চাপের ক্ষেত্রে বলো অ্যাটলিস্ট 4টি ফলাফল আমরা লিপিবদ্ধ করতে পারি। এখানে একটি হতে পারে, এখানে একটি হতে পারে, এভাবে দেখেছে। এটা হচ্ছে কি একটি হাইপারবোলা যাচ্ছে টেম্পারেচার, স্থির টেম্পারেচারে। তাহলে এখানে যদি টেম্পারেচার T1 হয়, T1 এ উনি 4টি কি করেছে, 4টি চাপের বিপরীত আয়তন নিয়ে বা আয়তনের বিপরীতে চাপ নিয়ে উনি 4টি রাশিমালা এখানে কি করেছে, লিপিবদ্ধ করেছে। আমরা যদি T1 এ যাই, T2 তে যাই, টেম্পারেচার T2 যদি আমরা করি, T1 কিন্তু তোমার স্থির তাপমাত্রা, কারণ কি 4টি যে তোমাদের গ্যাসের ক্ষেত্রে যে ইয়েটা লিপিবদ্ধ করেছে সেটি হচ্ছে অবশ্যই T1 টেম্পারেচারে। এখন এখানে তুমি টেম্পারেচার যাই করো না কেন, টেম্পারেচার যদি বাড়িয়ে দাও, এই 4টির ক্ষেত্রে দেখা যাবে যে তারা একই কাজ করছে। কি হচ্ছে, এটা হচ্ছে তোমার কি হাইপারবোলা হচ্ছে বা অধিবৃত্তীয় হচ্ছে।
এটা হচ্ছে T2 করতে পারো, T3 করতে পারো। তাহলে আমরা এটাই বুঝতে পেরেছি বি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে স্থির তাপমাত্রায় যদি যেভাবেই করি না কেন, একটা টেম্পারেচার 30 ডিগ্রি টেম্পারেচারে তুমি 4টি রাশি নিয়ে করতে পারো বা 4টি মান নিতে পারো, আবার টেম্পারেচার বাড়িয়ে দাও 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুমি 4টি মান নিয়ে কাজ করতে পারো। দেখা যাচ্ছে যে সবগুলোই তুমি টেম্পারেচার যতই বাড়াও না কেন, যাই কিছু করো না কেন, একই টেম্পারেচারে 4টি মানের ক্ষেত্রে বিভিন্ন চাপ প্রয়োগ করলে আয়তন সবসময় কি হচ্ছে, হাইপারবোলা হচ্ছে। এই জন্য বলা হয় স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের ক্ষেত্রে যে গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা থেকে আমরা প্রমাণ পেলাম। চাপ দেখো যত বাড়ছে আয়তন তত কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। চাপ যদি প্রথমে দেখো এখানে 1000 মিলিমিটারে যদি থাকে, আয়তন কি হচ্ছে, যা ছিল, পরবর্তীতে চাপ যখন তুমি বাড়াচ্ছ আয়তন কি হচ্ছে, নিচের দিকে নামছে। তো নিচের দিকে নামছে, টেম্পারেচার কিন্তু একই। আবার যদি আমরা টেম্পারেচার একটু বাড়িয়ে এখানে খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানেও দেখা যাচ্ছে চাপ যত বাড়ছে আয়তন তত কি হচ্ছে, আয়তনের দিক থেকে আয়তন কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এই যে অধিবৃত্তীয় একটি রেখা পাওয়া যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি হাইপারবোলা বা অধিবৃত্তীয় রেখা। এটা হচ্ছে ভি বনাম পি লেখচিত্র। এখন আসো, প্রথম লেখচিত্র গেল, এখন আসো ভি বনাম 1/p লেখচিত্রে। 1/p লেখচিত্র, ভি বনাম 1/p লেখচিত্রের ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা আগেই বলেছি ভি বনাম 1/p লেখচিত্রের ক্ষেত্রে আমাদের যে লেখচিত্রটি হবে সেটি হচ্ছে কি মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী কি লেখা হবে? মূল বিন্দুগামী সরল রেখা হবে, এবং সেখানেও মূল বিন্দুগামী কি হবে, সরল রেখা হবে। তাহলে ভি বনাম 1/, কি হবে, পি, 1/p। এটাও তুমি মিলিমিটার এককে রাখতে পারো। সেক্ষেত্রে আমাদের প্রথমে এখানে আমরা কি করেছিলাম, 0 0 দিয়ে করেছিলাম আয়তনটিকে। এখান থেকে আমরা শুরু করতে পারি 0.004 মিলিমিটার, কারণ 1/p করলে কি হবে 0.003, 0.012 মিলিমিটার দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমি এটা। আবার বলছি ভি বনাম 1/p লেখচিত্র, বিটাকে ওয়াই অক্ষ ধরে এবং 1/p কে এক্স অক্ষ ধরে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, বা বিজ্ঞানী রবার্ট বয়েল যে লেখচিত্রটি পেয়েছেন সেটি হচ্ছে কি মূল বিন্দুগামী, উনি কি করেছে, সরল রেখা 4টি মান নিয়ে দেখা গেছে, বা অনেকগুলো মানের মধ্যে 4টি মান কি হচ্ছে একদম মূল বিন্দুগামী সরল রেখা দিয়ে যাচ্ছে। আবার যদি আমরা করি তাও দেখবো আমরা মূল বিন্দুগামী সরল রেখা। এটা যদি T1 হয়, T2, এটা হচ্ছে T3। বিভিন্ন টেম্পারেচার একই নিয়ে দেখা যাবে যে তারা মূল বিন্দুগামী সরল রেখা হচ্ছে। পরবর্তী তোমার যদি হয়, বিজ্ঞানী রবার্ট বয়েল বিভিন্ন টেম্পারেচার ব্যবহার করেছে কিন্তু মান হয়েছে একই। বিভিন্ন টেম্পারেচার বলতে এখানে দেখা গেছে একই টেম্পারেচারে উনি 4টি মান নিয়েছে। কিভাবে নিয়েছে দেখো, একই টেম্পারেচার, ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং এখানে চাপ হচ্ছে 1/p হচ্ছে 0.004 দেখা গেছে যে আয়তন কি হচ্ছে, আয়তন আস্তে আস্তে বাড়ছে। 1/p তো 1/p যত এদিকে যাবে হ্রাস পাবে, আয়তন কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে কি বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। নেক্সট যাও আমাদের, তাড়াতাড়ি যাও আমাদের পিভি বনাম পি লেখচিত্র। 3 নাম্বার পিভি বনাম পি লেখচিত্র। আমরা একটু তাড়াতাড়ি করছি কারণ আমাদের 3টা টপিক শেষ করতে হবে। পিভি বনাম পি লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র। এই লেখচিত্রের ক্ষেত্রে আমরা চাপটাকে টর এককে নিতে পারি। এখানে দেখা গেছে আমরা বয়েলের সূত্রের মধ্যে পড়েছি পিভি কি হচ্ছে, গুণফল হচ্ছে ধ্রুবক, পি এবং বি এর গুণফল হচ্ছে কি ধ্রুবক, এবং এখানে যে সরলরেখাটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। পিভি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাচ্ছি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাচ্ছি। পিভি বনাম 1/p লেখচিত্রের ক্ষেত্রে আমরা জানি পিভি হচ্ছে একটি ধ্রুবক, এবং এখানে আমরা যেটা পাচ্ছি এক্স অক্ষের কি সমান্তরাল সরল রেখা পাচ্ছি। তাহলে 3 ধরনের সরল রেখা, 3 ধরনের লেখচিত্রের ক্ষেত্রে ভি বনাম পি লেখচিত্রের ক্ষেত্রে আমরা পাচ্ছি হাইপারবোলা বা অধিবৃত্তীয়। ভি বনাম 1/p এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, লেখচিত্রটা মূলবিন্দুগামী সরলরেখা, এবং পিভি বনাম পি লেখচিত্র থেকে আমরা কি পাচ্ছি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এই 3টি রেখাকে আমরা কি বলছি, সমতাপীয়, কারণ তারা একই তাপে
কি হচ্ছে, তাদের ক্ষেত্রে সংঘটিত হচ্ছে, বা তাদেরকে বলা হচ্ছে আইসোথার্ম, সমতাপীয় রেখা, বা তাদেরকে কি বলা হচ্ছে, আইসোথার্ম। আর প্রথম যে লেখচিত্রটা ভি বনাম পি, সেই লেখচিত্রটা একটু বাঁকা হয়েছে, এটা হাইপারবোলা, এই জন্য এটাকে বলা হচ্ছে অধিবৃত্তীয় রেখা। একটু নোট করো যে বয়েলের সূত্রের একটি সীমাবদ্ধতা আছে। এই সূত্রটি উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে প্রয়োগ করা হয়, বা তারা গ্যাসের সূত্র মেনে চলে। উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে এই সূত্রে প্রযোজ্য, কিন্তু নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ চাপে এই সূত্রটি প্রযোজ্য নয়। এটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব, ছোট্ট করে নোট করে রাখো সীমাবদ্ধতাটা কি। উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে সূত্রটি প্রয়োগ করা হয়, কিন্তু নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপে প্রয়োগ করা হয় না। আমাদের 2 নম্বর টপিক শেষ। এখন আমরা যাব 3 নম্বরে, গাণিতিক ব্যাখ্যায়। আমরা মুছে ফেললাম, এখন আমরা গাণিতিক ব্যাখ্যায় যাব। সবাই একটু ক্যালকুলেটর খাতা কলম নিয়ে রেডি হও। ক্যালকুলেটর এবং খাতা কলম নিয়ে একটু কি হও, রেডি হও। ক্যালকুলেটর এবং খাতা কলম নিয়ে রেডি হও। আমি চেক করছি, ক্যালকুলেটরটা বের করে দে। লেখো গাণিতিক ব্যাখ্যা বা গাণিতিক সমস্যার সমাধান এখন করব। আমরা 3টি বা 4টি অঙ্ক করার চেষ্টা করব এতটুকু সময়ের মধ্যে। তাহলে প্রথম যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা, আমাদের সূত্রটা হচ্ছে P1 V1 = P2 V2। এই সূত্র দিয়ে আমরা কাজগুলি করব। একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে, একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরে বাতাস এবং গ্যাসোলিন দ্বারা কি আছে, পূর্ণ আছে, এবং যে বাতাস এবং গ্যাসোলিন ভিতরে আছে সেটার আয়তন হচ্ছে কত, 410 ml। আমি কি অঙ্কটা লিখে দিব, তোমরা একটু। একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে, একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস এবং গ্যাসোলিন দ্বারা, বাতাস ও গ্যাসোলিন মিশ্রণের আয়তন, 410 ml। শর্ট করে দিলাম, 410 ml। আবার বলছি, একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস এবং গ্যাসোলিন মিশ্রণের আয়তন হচ্ছে কত, 410 ml। দহনের পূর্বে মিশ্রণটিকে চাপ দিয়ে 1 অ্যাটমসফিয়ার থেকে 9.5 অ্যাটমসফিয়ারে রাখা হয়। 9.5 অ্যাটমসফিয়ারে কি হচ্ছে, রাখা হয়। তখন মিশ্রণটির আয়তন কত হবে, তখন মিশ্রণটির আয়তন কত হবে। আবার বলছি, দেখো আমাদের প্রথম যে গাণিতিক টপিকটা আমি সেটা বলছি। একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারের বাতাস এবং গ্যাসোলিন মিশ্রণের আয়তন 410 ml। একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারের বাতাস এবং গ্যাসোলিন মিশ্রণের আয়তন 410 ml। দহনের পূর্বে মিশ্রণটিকে চাপ দিয়ে 1 অ্যাটমসফিয়ার থেকে 9.5 অ্যাটমসফিয়ারে রাখা হয়। তাহলে প্রাথমিক চাপ কত, 1 অ্যাটমসফিয়ার, পরবর্তীতে চাপ কত, 9.5। তাহলে চাপ যদি বেড়ে যায় আমাদের আয়তনে কি পরিবর্তন হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। আমরা
ম্যাথমেটিক্যাল ভাবে প্রমাণ করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি তো সূত্রটি পড়িয়েছি। চাপের সাথে আয়তনের সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের কি করতে হবে? 1 থেকে 9.5 অ্যাটমসফিয়ারে গেলে আমাদের চাপ কি হবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? তোমরা একটি কমেন্ট বক্সে জানাও। তাহলে আমি বুঝতে পারবো তোমরা আসলেও কি করেছো, বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি করতে হবে? পরবর্তীতে যে চাপ দিয়েছে 9.5 অ্যাটমসফিয়ার, সেই চাপে আয়তন কত হবে সেটি আমাদের বের করতে বলেছে। এবং এখানে যে কথাটা লেখা আছে, একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস এবং গ্যাসোলিন মিশ্রণের আয়তন কথা আছে এবং চাপের কথা বলা আছে, তাপমাত্রার কথা কিন্তু কিছু বলেনি। তাহলে আমাদের ধরে নিতে হবে এটি স্থির তাপমাত্রায় সংঘটিত হচ্ছে, বা এক্ষেত্রে এখানে কক্ষ তাপমাত্রায় এই কাজটা করা হচ্ছে। তাহলে স্থির তাপমাত্রায় আমরা কোন সূত্র প্রয়োগ করব? বয়েলের সূত্র প্রয়োগ করব। লেখো, স্থির তাপমাত্রায় বয়েলের সূত্র থেকে পাই, কি পাই? বয়েলের সূত্র থেকে পাই কি পাই বলো? স্থির তাপমাত্রায় বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? আমাদের সূত্রটা কি? P1 V1 ইকুয়াল টু হবে P2 V2। এটি হচ্ছে আমাদের মূল সূত্র। স্থির তাপমাত্রা আমাদের বয়েলের সূত্রটি কি? P1 V1 ইকুয়াল টু P2 V2। আমাদের বের করতে হবে এখানে কি? আমাদের এখানে বের করতে হবে চাপ যদি P1 প্রথমটা হয় 1 অ্যাটমসফিয়ার, পরবর্তীতে চাপ হচ্ছে 1.8 অ্যাটমসফিয়ার, 9.5 অ্যাটমসফিয়ার। এই চাপে এই আয়তনটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে V2। তাহলে আমরা বলতে পারি V2 ইকুয়াল টু P1 V1 বাই হচ্ছে কি P2। সবাই কি লিখেছ? এখানে আমরা লিখতে পারি প্রাথমিক চাপ, প্রাথমিক অবস্থায় চাপ, প্রাথমিক অবস্থায় বা প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় চাপ P1 কত দেওয়া আছে? 1 অ্যাটমসফিয়ার, মানে 1 অ্যাটমসফিয়ার থেকে নেওয়া হয়েছে 9.5। সেই 1 অ্যাটমসফিয়ার চাপে আয়তন কত? 410 ml। আয়তন কত? আয়তন হচ্ছে 410 ml। তাহলে V1 হচ্ছে 410 ml। দ্বিতীয় অবস্থায় যাও, দেখো দ্বিতীয় অবস্থায় চাপ যদি P2 হয়, সেখানে দেওয়া আছে 9.5 অ্যাটমসফিয়ার। সেক্ষেত্রে আমরা এখনো জানি না আয়তনটি কত হবে। আমরা এইটুক জানি, নিশ্চয় কমেন্ট বক্সে তোমরা লিখেছো, আমরা এইটুক জানি যে বয়েলের সূত্র মতে চাপ বৃদ্ধি করলে আয়তন কি হয়? হ্রাস পায়। তার মানে আমাদের পরবর্তী যে আয়তনটি আসবে সেটি অবশ্যই 410 থেকে কি হবে? বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে আমাদের আয়তন হচ্ছে V2 ইকুয়াল টু 1। দ্বিতীয় অবস্থায় আয়তন হচ্ছে V2 1। এখন আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে মানটা যদি বসাই, তাহলে আমাদের কি হবে? আমি এটা মুছে দিলাম। এটা মুছে দিয়ে আমি যদি এখন মানগুলি বসাই, তাহলে V2 ইকুয়াল টু হচ্ছে P1 এর মান কত? 1 অ্যাটমসফিয়ার, এবং আমাদের আয়তন কত? 410 ml। তাহলে এখানে এখন আমাদের P2 কত হচ্ছে? 9.5 অ্যাটমসফিয়ার। তোমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো, আমি একটু মোবাইলে দেখছি আয়তন কত হবে। অবশ্যই 410 থেকে কি হবে? কম হবে, তাই না? 410 থেকে কি হবে? কম হবে। আমাদের আয়তন হচ্ছে 43.16 ml। আয়তনটি হচ্ছে কত? 46.1316 ml। সবার হয়েছে নাকি একটু আমাকে বলো? আচ্ছা, হয়ে থাকলে আমরা এটা মুছে দিয়ে আমরা 2 নম্বর অঙ্কটা করব। একটু দ্রুতই করতে হবে, কারণ এখন সপ্তাহে মাত্র 3টা ক্লাস তোমাদের, এবং একটা আমার ক্লাস পেতে পেতে প্লাস 10-12 দিন পরে একটা ক্লাস পাওয়া যাচ্ছে। সো একটু ফাস্টলি আমাদের কাজ করতে হবে। আরেকটা অঙ্ক করব। এখানে উদ্দীপক আকারে আমরা একটা প্রশ্ন করতে পারি। দেখো, স্থির তাপমাত্রায় এখানে একটি ফ্লাক্স, এই ফ্লাক্সের ভিতরে 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। স্থির তাপমাত্রায় 10 অ্যাটমসফিয়ার চাপে এখানে 50 লিটার হাইড্রোজেন গ্যাস এই ফ্লাক্সের মধ্যে আছে। স্থির তাপমাত্রায়
একটি ফ্লাক্সের ভিতরে 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে দেখো এখানে আরেকটি বেলুন আছে, বেলুন। এই বেলুনটির ভিতরে যে হাইড্রোজেন গ্যাসটি আছে সেটা 2 লিটার আয়তনের বেলুনে আছে 2 অ্যাটমসফিয়ার চাপে হাইড্রোজেন গ্যাস। একটি বেলুন আছে যে বেলুনটার ভিতরে 2 লিটার হাইড্রোজেন গ্যাস আছে 2 অ্যাটমসফিয়ার চাপে। প্রশ্নটা হচ্ছে 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুন এই ফ্লাক্সের ভিতরে যে হাইড্রোজেন গ্যাস আছে 50 লিটার, কয়টি বেলুন দ্বারা এই গ্যাসটি পূর্ণ হবে? আবার বলছি একটি ফ্লাক্সের ভিতরে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে কত অ্যাটমসফিয়ার চাপে? 10 অ্যাটমসফিয়ার চাপে। কত অ্যাটমসফিয়ার চাপে? 10 অ্যাটমসফিয়ার চাপে। এবং একটি বেলুন আছে, 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বেলুন 2 অ্যাটমসফিয়ার চাপে আছে। বলছি এরকম কয়টা বেলুন নিলে আমার এই 50 লিটার গ্যাসটি পূর্ণ হবে? তার মানে বেলুনের সংখ্যা চেয়েছে। তোমরা কি লিখেছো? উদ্দীপকটা লিখেছো? উদ্দীপকটা আমি আবার দিচ্ছি, আমি কি লিখে দিব? দেখো একটি ফ্লাক্সের ভিতরে, এটা একটা ফ্লাক্স, এই ফ্লাক্সের ভিতরে হাইড্রোজেন গ্যাস আছে 50 লিটার, আছে হচ্ছে কি 10 অ্যাটমসফিয়ার চাপে। একটি বেলুন আছে, এখানে হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে 2 লিটার এবং 2 অ্যাটমসফিয়ার চাপে। অবশ্যই এই দুইটার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে আমরা স্থির তাপমাত্রায়, দুইটার ক্ষেত্রে বেলুন এবং ফ্লাক্সের ভিতরে দুইটার ক্ষেত্রে আমরা স্থির তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস এখানে রেখেছি। প্রশ্ন হচ্ছে যে 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুন হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ হবে? 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুন ফ্লাক্সের গ্যাস দ্বারা পূর্ণ হবে? প্রশ্নটা লেখো। 2 লিটার আয়তন বিশিষ্ট 2 লিটার আয়তন বিশিষ্ট 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুন ফ্লাক্সের গ্যাস দ্বারা পূর্ণ হবে? 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুন ফ্লাক্সের গ্যাস দ্বারা পূর্ণ হবে? ফ্লাক্সের গ্যাস দ্বারা পূর্ণ হবে। এটা হচ্ছে একটা ফ্লাস্ক, এটা হচ্ছে একটা ফ্লাস্ক, আর এটা হচ্ছে বেলুন। প্রশ্নটা কি বোঝা যাচ্ছে? আমি সমাধানে চলে যাচ্ছি কারণ সময় আমাদের সীমিত। 3টি আলোচনা করেছিলাম, ভেবেছিলাম করব, কিন্তু সময়টা একদম চলে যাচ্ছে। তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলি। দেখো আমাদের চেয়েছে বেলুনের সংখ্যা, তাহলে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, অবশ্যই এখানে স্থির তাপমাত্রার কথাটি লেখা ছিল, আমি একটু মুছে দিলাম। তোমরা সবাই নিশ্চয়ই উদ্দীপকটা লিখেছো, আমরা একটু মুছে দিলাম। এখন আমরা অঙ্কটা করি। দেখো মনে করি n সংখ্যক বেলুন দ্বারা ফ্লাক্সের গ্যাস পূর্ণ হবে। মনে করি n সংখ্যক বেলুন দ্বারা ফ্লাক্সের গ্যাস পূর্ণ হবে। n সংখ্যক বেলুন দ্বারা ফ্লাক্সের গ্যাস পূর্ণ হবে। এখানে একটি বেলুন ছিল, সেই বেলুনের আয়তন কত ছিল? 2 লিটার। কত চাপে? 2 অ্যাটমসফিয়ার। আমাদের প্রশ্নটা হচ্ছে, বা আমাদের যে যা চেয়েছে তা হচ্ছে যে কয়টি বেলুন দ্বারা গ্যাস পূর্ণ হবে। তাহলে একটি বেলুনের আয়তন আমরা কত পেয়েছি? দেওয়া আছে কত? একটি বেলুনের আয়তন দেওয়া আছে একটি বেলুনের আয়তন কত? একটি বেলুনের আয়তন কত? একটি বেলুনের আয়তন কত বলো? 2 লিটার দেওয়া আছে না আমাদের? হ্যাঁ, 2 লিটার। একটি বেলুনের আয়তন হচ্ছে 2 লিটার। তাহলে আমাদের কত বের করতে হবে? nটি বেলুনের আয়তন কত? nটি বেলুনের আয়তন 2n লিটার। ক্লিয়ার? এখন আমরা সূত্রে যাব।
দেখো যেহেতু স্থির তাপমাত্রায়, অতএব বয়েলের সূত্র প্রয়োগ করে পাই, বয়েলের সূত্র প্রয়োগ করে পাই, বয়েলের সূত্র প্রয়োগ করে পাই, বয়েলের সূত্র প্রয়োগ করে পাই P1 V1 ইকুয়াল টু P2 V2। যেহেতু এটি স্থির তাপমাত্রায় ঘটেছে, তাই না? এখানে আমাদের এখন কি করতে হবে? P1টা কি? P1 হচ্ছে প্রাথমিক অবস্থায় ফ্লাক্সের কি চাপ, ফ্লাক্সের ভিতরে যে হাইড্রোজেন গ্যাসটি আছে তার চাপ। তাহলে P1 হচ্ছে ফ্লাক্সের চাপ। তাহলে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় দেখো, প্রাথমিক অবস্থায় P1 এর মান কত? P1 হচ্ছে কত? অ্যাটমসফিয়ার, 10 অ্যাটমসফিয়ার। আমাদের সূত্রটা কি ছিল? হ্যাঁ, 10 অ্যাটমসফিয়ার। P1 হচ্ছে 10 অ্যাটমসফিয়ার এবং এর আয়তন হচ্ছে V1 হচ্ছে 50 লিটার প্রাথমিক অবস্থায়। দ্বিতীয় অবস্থায় দেখো, মানে বেলুনের অবস্থায়, বেলুনের অবস্থায় দ্বিতীয় অবস্থায় আমাদের চাপ কত? দ্বিতীয় অবস্থায় আমাদের চাপ হচ্ছে কত? P2, P2 হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। এই 2 অ্যাটমসফিয়ার কয়টি বেলুন এবং V2 এর মান আমরা পেয়েছি আয়তন কত? বেলুনের n সংখ্যক বেলুনের আয়তন কত? 2n লিটার। দ্বিতীয় অবস্থা মানে কয়টি বেলুন? দ্বিতীয় অবস্থা মানে কয়টি বেলুন? V2 হচ্ছে 2n লিটার। দ্বিতীয় অবস্থা আমাদের বেলুনের সংখ্যা হচ্ছে কত? 2n লিটার। এখানে n এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে সূত্র এখন আমরা মানগুলি সূত্রের মধ্যে প্রয়োগ করি। তাহলে আমাদের চাপ হচ্ছে কত? 10 অ্যাটমসফিয়ার, আয়তন হচ্ছে 50 লিটার, এখানে চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার এবং V2 হচ্ছে কতটি বেলুন? বেলুনের সংখ্যা 2n লিটার। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব? n এর মান বের করব। তাহলে 4n ইকুয়াল টু 10 ইন্টু 50। তাহলে n সমান সমান হচ্ছে 10 ইন্টু 50 ভাগ হচ্ছে কত? 4। ভাগ করলে কত হয়? একটু ভাগ করে দেখো কত হচ্ছে। 125টি বেলুন, 125টি। n এর মান কত? 125। তাহলে আমাদের বেলুনের সংখ্যা কত? 125টি বেলুন। আমরা এই 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস 2 লিটার আয়তন বিশিষ্ট 25টি বেলুন দ্বারা কি করতে পারবো? পূর্ণ করতে পারবো। 2 লিটার আয়তন বিশিষ্ট 25টি বেলুন দ্বারা আমরা কি করতে পারবো? পূর্ণ করতে পারবো। তোমরা যদি কিছু না বোঝো বা কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের সমস্যার সমাধান না করতে পারলে তো কোনো লাভ নেই। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা এখনো সমস্যাগুলি জানাচ্ছ না, জানাবে। আর তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব, যে কোনো একজনের কমেন্ট বক্সে থেকে তোমরা একটা হোমওয়ার্কটা পাবে। না পারলে অবশ্যই আমি সেটা ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। আমি আবার বলছি, তোমাদেরকে একটি টপিক আমি দিব, কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, সেটা তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। না পারলে সেটা আমি করে দিব নেক্সট ক্লাসে। এবং নেক্সট ক্লাসে আমাদের বিষয় হবে বয়েলের সূত্রে একটি অঙ্ক করে আমরা চার্লসের সূত্রে চলে যাব। ঠিক আছে বাচ্চারা, সবাই সাবধানে থাকবে, পড়াশোনা নিয়ে থাকবে, বেশি বেশি করে ওয়াচ করবে আমাদের ক্লাসগুলো। একবার না বুঝলে বারবার দেখবে, তাহলে হবে কি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বাইরে একটু কম যাবে, কারণ সরকার আমাদের যে নীতিমালাটা দিয়েছে ঘরে বসে থেকে আমাদের এই করোনা মোকাবেলা করতে হবে। অনেকে এখন স্বাস্থ্যবিধি মেনে চলছে না। বাচ্চারা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মহা বিপর্যয় হবে। সো তোমরা বাইরে কম যাবে, তোমাদেরকে ঘরে বসেই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে বিধায় তোমরা ঘরে বসেই এই পড়াশোনাটা করবে, বাইরে কম যাবে। ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে অবশ্যই 28/11-তে, মানে 28 তারিখ সকাল 11টায় তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে দেখা হবে। এর মাঝে আমি একটা অঙ্ক তোমাদেরকে কমেন্ট বক্সে দিব, সেটা তোমরা করার চেষ্টা করবে। না পারলে নেক্সট ক্লাসে আমি দিব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।